আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো ও সুস্থ আছো। আমরা আজকে এসএসসি হায়ার ম্যাথের যে চ্যাপ্টার 2 বীজগাণিতিক রাশি, ওইটার একটা টপিকস আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কিভাবে তোমরা খুব সহজে আংশিক ভগ্নাংশের সমস্যাগুলো সমাধান করতে পারো, তার উপরই আজকে বিস্তারিত আলোচনা থাকবে। সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে আংশিক ভগ্নাংশটা আসলে মূলত কী। একটা ভগ্নাংশকে যদি আমরা একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করতে পারি, তাহলে ওই ছোট ভগ্নাংশগুলোকে আগের ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। আমি যদি এখানে এক্সাম্পল তোমাদেরকে দেখাই, ধরো আমি এখানে যদি নেই এক্স ইন্টু এক্স প্লাস টু, আর আমি এখানে নিলাম কত দেখো 5x+6। আমি আমার নিজের মতো যে কোনো একটা রাশি নিলাম, এটা যে কোনো রাশি হতে পারে। এটাকে কি এইভাবে লেখা যায় না, এক্স প্লাস x/x+2, এখানে আমি দিলাম 3, এখানে আমি দিলাম 2। দেখো এখন এটা যে আমি লিখলাম, আসলে দুইটা সমান হয়েছে কিনা আমরা একটু টেস্ট করে দেখি। এখন এটাকে যদি ভগ্নাংশে যোগ করো তোমরা, x × x+2, এখানে থাকবে তোমার 3 × x+2 + 2x, এগুলো 3x + 2x হচ্ছে 5x + 6/x × x+2। ভালো করে খেয়াল করো, এই যুগটাকে আমি যদি সমাধান করি তাহলে কিন্তু আমার এটা আসতেছে, এটা আর এটা কি সমান হচ্ছে, অর্থাৎ বাম ডান সমান হচ্ছে। তাইলে এই যে দুইটা ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশকে এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হবে। অর্থাৎ একটা ভগ্নাংশকে যদি আমরা ভেঙে একাধিক ভগ্নাংশের যোগফল হিসেবে এভাবে প্রকাশ করতে পারি, তাহলে ওই নতুন ভগ্নাংশগুলোকে পূর্বের ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। এখন আমরা এই চ্যাপ্টারে বিভিন্ন আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব, তার মধ্যে অনেক টাইপের ভগ্নাংশ থাকবে। তাহলে সর্বপ্রথম আমরা চিনতে হবে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। যেই ভগ্নাংশের তোমার নিচে যে চলকটা থাকবে এবং উপরে যে চলকটা থাকবে, চলকের সর্বোচ্চ ঘাত যে ভগ্নাংশের নিচে বড় হবে। অর্থাৎ যদি এখানে থাকে ধরো x³ আর এখানে থাকে মনে করো x², আবার এখানে থাকে মনে করো তোমার x³, এখানেও কি x³, আবার এখানে ধরো x³ সরি এটা কিউব আর এটা কি কত দিই স্কোয়ার। তো এই তিনটা ভগ্নাংশের মধ্যে তোমরা খেয়াল করো, এক্সের চলকগুলা উপরে ছোট বড় দেওয়া আছে। এর মধ্যে যদি কোনো চলকের ঘাত বা পাওয়ার নিচেরটা বড় হয়, অর্থাৎ হরের পাওয়ারটা যদি বড় হয়, তাহলে তাকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত। যদি হরের পাওয়ার লবের পাওয়ারের চেয়ে বড় হয়, তাহলে তাকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। যদি দুইটার পাওয়ার সমান হয়, অর্থাৎ হর আর লবের পাওয়ার যদি সমান হয়, তখন তাকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। অথবা যদি তোমার লবের পাওয়ার হরের পাওয়ারের চেয়ে বড় হয় চলকের, তাহলে তাকেও বলা হবে কি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা শুধু এটা মনে রাখবো যে নিচের পাওয়ারটা বড় হলে প্রকৃত, সমান বা উপরেরটা বড় হলে অপ্রকৃত। এই হলো আমাদের প্রথম ধাপ। প্রকৃত অপ্রকৃত চিনার পর আমাদেরকে এই আংশিক ভগ্নাংশগুলো করার জন্য এটাকে তো ভাঙতে হবে। এখানে কিন্তু আমি ডাইরেক্টলি লিখে ফেলেছি 3r2। এখন প্রশ্ন হইতে পারে যে এটা তো সহজ, বা এই কারণে আমি লিখে ফেলতে পারছি, কিন্তু এই যে এখানে তোমরা দেখতেছো বা পরীক্ষায় এই সবগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেন এবং খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এই কারণে আমি এগুলোকে এখানে সিলেক্ট করেছি, এগুলো আমি একটু পর সমাধান করতেছি। তো এই ভগ্নাংশগুলোর উপরের যে পদরা থাকবে বা যে রাশিটা থাকবে, সেটাকে আমরা কিভাবে 3/2 কী হবে সেটা বুঝতে পারবো। সেটা তো আমরা ইজিলি বুঝতে পারবো না, এই কারণে আমাদেরকে সেটা কিছু একটা ধরে নিতে হবে। তো এই ধরে নিতে হইলে, যেমন ধরো এখানে আছে 2x, এটাকে যদি আমি এখানে ভেঙে ফেলি তাহলে উপরে কি হবে এটা তো আমি স্পষ্টভাবে বুঝতেছি না। এই স্পষ্টভাবে বোঝার জন্য আমি সেখানে ABC ধ্রুবক ধরে নিব। কিভাবে ধরবো দেখো, তার আগে প্রকৃত অপ্রকৃত শেষ হলো, তারপরে আসো যদি কোনো ভগ্নাংশের নিচে, আমি এটা দিয়ে তোমাদেরকে বুঝাই, যদি কোনো ভগ্নাংশের নিচে শুধুমাত্র x বা x+2 এই জাতীয় কোনো রাশি থাকে, অর্থাৎ যদি কোনো স্কোয়ার না থাকে, সহজ কথায় যদি বলি, যদি কোনো স্কোয়ার না থাকে, তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি একটাকে ধরবে a, একটাকে ধরবে b। আমি AB ধরতেছি, তোমরা ইচ্ছা করলে অন্য যে কোনো কিছু কিন্তু তোমরা ধরতে পারো। যদি কোনো ভগ্নাংশের নিচে বা হরের মধ্যে চলকের কোনো পাওয়ার না থাকে বা কোনো হোল স্কোয়ার না থাকে, শুধু A আর B হবে। এই টাইপের অঙ্কগুলোতে শুধু A আর B হবে এবং এগুলো খুবই সহজ এবং ছোট অঙ্ক হয়।
যদি যদি কোনো অঙ্কের এই যে নিচে কোনো ভগ্নাংশের নিচে যদি হোল স্কোয়ার থাকে, ভালো করে খেয়াল করো, হোল স্কোয়ার থাকে, হোল স্কোয়ার থাকলে আমরা এটাকে কি লিখব? আমরা এটাকে লিখব যে এক্স ইন্টু এক্স প্লাস টু, তারপরে লিখবে এক্স প্লাস টু হোল স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস টু, এরপরে এখানে আবার লিখতে হবে এক্স প্লাস টু হোল স্কোয়ার, আর এখানে দিতে হবে সি। দেখো আমি আবারও বলতেছি, যদি হোল স্কোয়ার থাকে ওই রাশিটাকে আমরা একবার সিঙ্গেলটা লিখব, তারপর হোল স্কোয়ার সহ লিখব, আর উপরে এ বি সি থাকবে। যতক্ষণ পর্যন্ত কোনো পার্সোনাল স্কোয়ার অর্থাৎ এক্সের উপর কোনো স্কোয়ার না আসবে ততক্ষণ পর্যন্ত শুধু এ বি সি হবে। অর্থাৎ হোল স্কোয়ার থাকলে ওই রাশিটাকে একবার লিখব, তারপরে আবার ওই রাশিটাকেই হোল স্কোয়ার সহ লিখব। এই হলো এটা। এখন যদি তোমার বিষয়টা এমন হয় যে এখানে হোল স্কোয়ার নেই, হোল স্কোয়ারের পরিবর্তে এক্সের উপর একটা ব্যক্তিগত বা পার্সোনাল স্কোয়ার, খেয়াল করো এই স্কোয়ারটা কিন্তু শুধু এক্সের নিজস্ব স্কোয়ার, তখন কি করতে হবে? এই এক্স তো যেভাবে আছে সেভাবেই থাকলো, আর এই ব্যক্তিগত স্কোয়ারের কারণে তৃতীয় রাশিটা তো এখন আর হবে না। দেখো এই ব্যক্তিগত স্কোয়ারটার কারণে এখানে তো আমরা একটা ব্যক্তিগত স্কোয়ার দিবই, তার পাশাপাশি আমরা এখানে কি করব? আমরা এরপরের ধ্রুবক নিব বি, তারপরে ধ্রুবক নিব আমরা সি। দেখো এমন হবে, আর এটা কি এক্স চলকের অঙ্ক না, এই কারণে বি এর সাথে একটা এক্স বসাই ফেলতে হবে। দেখো তো বুঝতে পারছো কিনা? যদি আমাদের কোনো ভগ্নাংশের নিচে চলকের উপর ব্যক্তিগত কোনো স্কোয়ার থাকে, তখন আমরা ওই ব্যক্তিগত স্কোয়ারটার জন্য আমরা দুইটা ধ্রুবক নিতে হবে, এবং প্রথমটার সাথে চলককে অবশ্যই কী করতে হবে? গুণ করে পরেরটার সাথে যোগ করতে হবে। তো আশা করি এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। এখন এই যে এখানে দুইটা টাইপ আমরা দেখলাম, এবং প্রকৃত অপ্রকৃতের যে বিষয়টা, এই সবগুলো নিয়ে এখন আমরা এখানে আলোচনা করব। এইগুলো যখন আমি সাজিয়ে লিখব তখনই তোমরা বুঝতে পারবে যে এগুলোকে কীভাবে সাজাতে হয়। এটা কিন্তু আংশিক ভগ্নাংশের প্রথম ধাপ, অর্থাৎ প্রথমে আমরা ধরি, এটাকে লিখব, এই লেখাটার পর আমরা বিভিন্ন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন নিয়ে আমি একটু পরে আলোচনা করব, আগে আমি বেসিকটা তোমাদেরকে ক্লিয়ার করে নিই। আরেকটা বিষয় আমি বলতে এখানে একটু ভুলে গেছি, আমরা যখন এটাকে ধরবো, এই ধরার মাঝখানে কিন্তু এটা সমান চিহ্ন দিলে হবে না, এখানে ত্রিপল সমান অর্থাৎ অবেদ চিহ্ন দিতে হবে। এটা কিন্তু তোমরা একটু কষ্ট করে খেয়াল রাখবে। এখানে কি চিহ্ন হবে? অবেদ। এই যে প্রত্যেকটাকে আমি অবেদ দিয়ে রেখেছি, এখন এটাকে আমি আগে ধরবো, ধরার পর হচ্ছে আমার বাকি কাজ। আমরা যখন আংশিক ভগ্নাংশগুলো প্রথমে ধরে নিব, তখন তোমরা যেটা লিখবে, ধরো এটা যদি পরীক্ষায় আসে, তোমরা আগে দেখবে নিচের যে হরগুলা দেওয়া আছে এগুলাকে কি কোনো উৎপাদকে বিশ্লেষণ করা যায়? যদি এগুলা উৎপাদকে বিশ্লেষণযোগ্য হয়, সর্বপ্রথম কাজ হচ্ছে নিচের উৎপাদকটারে আগে বিশ্লেষণ করে নিতে হবে। এখানে x4-1 আছে না? আচ্ছা x4-1 দেখো তো, এই যে x4-1কে আমি কি এভাবে লিখতে পারি? x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এটা লেখা যায়। তাহলে দেখো তো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে না? তাহলে আমি কি এটা এভাবে লিখতে পারি যে না, এখানে সমান দিই, কারণ অবেদটা দিব আমি ওই ধরার সময়। এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। খেয়াল করো x4-1কে আমি উৎপাদকে বিশ্লেষণ করে এটা লিখলাম, উপরে যা আছে তাই কিন্তু থাকবে। এবার এখানে কিন্তু সমান চিহ্ন, এখন এখানে হবে অবেদ, কারণ এখন তোমরা লিখবে যে ধরি এটা ইকুয়াল টু নিচে যতটা হর থাকবে, যতটা হর মানে গুণাকারে থাকবে ততটা হর লিখতে হবে। এক্স স্কোয়ার প্লাস 1 একবার আছে, তারপর প্লাস এই যে এক্স স্কোয়ার মাইনাস 1 আরেকবার আছে। আমার এখানে দুইটি পদ গুণাকারে আছে বিদায় আমি এখানে দুইটা ভগ্নাংশ লিখেছি। এখন প্রথমটাতে আমার কি লেখার কথা ছিল? এ লেখার কথা ছিল, আমার এ লেখার কথা ছিল, কিন্তু আমরা একটু আগে দেখেছি যদি ব্যক্তিগত কোনো স্কোয়ার থাকে চলকের উপরে, তাহলে এই এর সাথে ওই চলকটা অর্থাৎ এক্সকে গুণ করে তারপরে আরেকটা ধ্রুবক এখানে যোগ করতে হবে, অর্থাৎ এ এক্স প্লাস বি। ঠিক একইভাবে এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, এটাকে কিন্তু আমরা কয়েকভাবে করতে পারি। এক্স স্কোয়ার মাইনাসকে আমরা কি এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 লিখতে পারি না? তাহলে আমি যদি আমার এখানে লেখার দরকার ছিল, আচ্ছা আমি এখানে লিখে ফেলি। এই যে একটা হচ্ছে এক্স প্লাস 1, একটা হচ্ছে এক্স মাইনাস 1। তাহলে এই যে এক্স প্লাস 1 একটা নিলাম, এক্স মাইনাস 1 একটা নিলাম। এখন এখানে তো কোনো ব্যক্তিগত স্কোয়ার বা হোল স্কোয়ার কোনো কিছু নেই, যদি কোনো কিছু না থাকে তাহলে শুধু একটা ধ্রুবক হবে। এখানেও কোনো ব্যক্তিগত স্কোয়ার বা হোল স্কোয়ার নেই, এখানেও শুধু একটা ধ্রুবক হবে, এবং এইটা হচ্ছে অবেদ চিহ্ন। এই হচ্ছে আমাদের প্রথম লাইন। দেখো বুঝতে পারছো কিনা?
এটা হচ্ছে আমরা ধরে নিয়েছি, এরপরে আমরা বাকি কাজ করব। আগে আমরা ধরাটা শুধুমাত্র শিখি। তো এই ভগ্নাংশের দ্বিতীয় ভগ্নাংশের মধ্যে যে কাজটা করা আছে দেখো, উপরে একটা উৎপাদকের বিশ্লেষণের মতো আমরা দেখতে পাচ্ছি 7 একে 7, 7কে ভাঙলে 4 পাওয়া যাবে না, তাহলে এটা মিডল টার্ম হবে না, উৎপাদক বিশ্লেষণ হবে না, এটা এভাবে পরে থাকবে। আমরা নিচে যতটা পদ থাকবে আমরা আগে ততটা ভগ্নাংশ লিখব। সরি, আমি একটা বিষয় বলতে এখানে ভুলে গেছি। বিষয়টা হচ্ছে আমাদের প্রথমে দেখতে হবে এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত। খেয়াল করো, এই সবগুলোকে যদি আমি যোগ করি তাহলে এক্স 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 এই তিনটাও তো একসাথে গুণ করি, এই তিনটা তো গুণ হবে, তিনটা গুণ হইলে এক্স 2 একে 3 3 একে 4, অর্থাৎ নিচের সবগুলাকে যদি আমি গুণ করি আমার এক্সের যে গুণফলগুলা থাকবে এক্সের সর্বোচ্চ পাওয়ার হবে 4। এখন তোমরা বলতে পারো এটা কি আমাদের সবটা করতে হবে? না, সবটা করার কোনো দরকার নেই। যেমন এই যে এখানে খেয়াল করো, এই গুণটাকে যদি আমি করি আমার এটা হচ্ছে তার গুণফল, এখানে স্কোয়ার এখানে স্কোয়ার, এক্সের সর্বোচ্চ মান 4, এর পিছনে তো আর এক্সের সর্বোচ্চ মান আসা কোনোভাবে সম্ভব না। তোমরা শুধু এক্সগুলাকে গুণ করবে তাহলেই হবে, তাহলে তোমরা বুঝতে পারবে এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত। আমি যদি এক্স এক্স গুণ করি এক্স স্কোয়ার, এটার সাথে আবার এটাকে গুণ করি x4, উপরে আছে শুধু এক্স, তাহলে নিচে x4 উপরে এক্স, পাওয়ার নিচেরটা বড়, তাহলে সে হবে প্রকৃত ভগ্নাংশ। এই কারণে এখানে কোনো কিছু করতে হয় নাই, ডাইরেক্টলি আমি করে ফেলছি। কিন্তু এখানে খেয়াল করো, এখানেও এক্স আর এক্স স্কোয়ারে গুণ করলে কত? x3, উপরে হচ্ছে সর্বোচ্চ পাওয়ার এক্স স্কোয়ার, এটাও প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হলে আমাদের কোনো সমস্যা নেই, যেভাবে আছে আমরা সেভাবে করে ফেলবো। দুইটা পদ গুণ আকারে আছে, এখানে আমার দুইটা ভগ্নাংশ লিখতে হবে, একটা হচ্ছে x+1 আরেকটা হচ্ছে x²+4। খেয়াল করো, এখানে কোনো ব্যক্তিগত স্কোয়ারও নেই, হোল স্কোয়ারও নেই, তাহলে এখানে শুধু এই হবে। এখানে একটা ব্যক্তিগত স্কোয়ারের কারণে এখানে হবে বি, এর সাথে একটা এই চলকটাকে গুণ করতে হবে bx, আরেকটা ধ্রুবক এখানে দিতে হবে c। দেখো এখানে শুধু বি হইতো যদি স্কোয়ারটা না থাকতো, স্কোয়ারটা থাকার কারণে বি এর সাথে এক্স গুণ করে তারপর সি এর সাথে কী করতে হয়েছে? যোগ করতে হয়েছে। এবার আসো এটাতে কি বলছে, এটাতে খেয়াল করো, এই যে a+1 a², এতক্ষণ ছিল এক্স চলক বিশিষ্ট, এখন হইল এ চলকের অঙ্ক। এই দুইটা একে যদি আমি গুণ করি a³ হচ্ছে না আমার, উপরে আছে শুধু এ, উপরে এ নিচে a³, নিচের পাওয়ার বড়, তাহলে সে কি প্রকৃত ভগ্নাংশ, তাহলে কোনো সমস্যা নেই, আমরা এইভাবেই করে ফেলবো। এখানে দেখো a+1 প্লাস এই যে ব্যক্তিগত স্কোয়ারের উপরে আবার হোল স্কোয়ার, ভালো করে খেয়াল করো, ব্যক্তিগত স্কোয়ারের উপরে আবার কি? হোল স্কোয়ার। ব্যক্তিগত স্কোয়ারটা আমরা একটু পরে দেখি, আগে হোল স্কোয়ারের কাজ করি। যদি হোল স্কোয়ারটা থাকে আমরা একবার লিখতে হবে এটাকে হোল স্কোয়ার ছাড়া, আরেকবার লিখতে হবে হোল স্কোয়ার সহ, একবার লিখতে হবে হোল স্কোয়ার ছাড়া, আরেকবার লিখতে হবে হোল স্কোয়ার সহ। এখন উপরে আমরা কি লিখব? উপরে এখানে যেহেতু সিঙ্গেল এটা শুধু এ হবে, আর এখানে যেহেতু ব্যক্তিগত একটা স্কোয়ার আছে এখানে হবে bx+c। এখানেও যেহেতু ব্যক্তিগত স্কোয়ার আছে, এই হোল স্কোয়ারের জন্য আমরা দুইবার লিখছি, আর ব্যক্তিগত স্কোয়ারের জন্য কিন্তু আমরা এইভাবে লিখতেছি। ব্যক্তিগত স্কোয়ারের জন্য সি যেহেতু আমি লিখে ফেলছি, এখানে থাকবে ডি, এটা তো এ চলক বিশিষ্ট, তাহলে এখানে এ হবে DA+E। দেখো তো বুঝতে পারছো কিনা? এই হোল স্কোয়ারের কারণে আমি এটাকে লিখছি দুইবার, ব্যক্তিগত স্কোয়ারের কারণে BA+C DA+E, একটা ধ্রুবক তো আর দুইবার লেখা যাবে না। আচ্ছা, এটা হলো। তারপরে এটা খেয়াল করো, এই যে এখানে দেখো এটা হচ্ছে 2x², এটা হচ্ছে x²। যদি তোমার পাওয়ারটা দেখো, উপরে সর্বোচ্চ ঘাত কত? x², নিচের সর্বোচ্চ পাওয়ারটাও কত? x²। এই x² সহগ কত? 1, এই x² সহগ কত? 2, লিখো 2। এবার এটাকে কাটাকাটি করো, করলে আনসার কত চলে আসলো? 2 চলে আসলো। অপ্রকৃত ভগ্নাংশে আমরা এগুলাকে কাটাকাটি করার পর বা ভাগ করার পর যে ভাগফলটা থাকবে ওই ভাগফলটাকে সামনে এভাবে আমরা যোগ করে দিব। খেয়াল করে আমি আবারও বলতেছি, যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে ওই সহগটা সহ আমি এই যে শুধু এই অংশটাকে আমি ভাগ করব, ভাগ করার পর যে ভাগফলটা থাকবে ওই ভাগফলটাকে সামনে আমি যোগ করব। যোগ করার পর তারপরে আমি বাকি কাজ করব। এখানে তারপর কি হবে? ওই যে সেম আগের মতো, প্রকৃত আর অপ্রকৃতের মধ্যে ডিফারেন্স শুধু এই একটু জায়গাতে, সামনে কিছু একটাকে যোগ করতে হবে, জাস্ট এতটুকুই, আর বাকি সবগুলো হুবহু সেম। আনসারও কিন্তু এটা থাকবে। x² - 1কে আমি এখানে
আমি তো এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ানও লিখতে পারি। তাহলে একটা হচ্ছে এক্স প্লাস ওয়ানের জন্য, একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ানের জন্য। সরি, আমি এখানে একটু ভেঙে নেওয়ার দরকার ছিল। আচ্ছা যাই হোক, আশা করি তোমরা এটা বুঝতে পারবে। আর এটার উপরে হবে কত এ, এটার উপরে হবে কত বি, কারণ এখানে ব্যক্তিগত কোনো স্কোয়ার বা হোল স্কোয়ার কিছুই নেই। তারপর দেখো এই যে এটা উপরে অনেক বড় সংখ্যা, নিচেও সংখ্যা, থাকুক না সংখ্যা, কোনো সমস্যা তো নেই। এই এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, 3 দুগুণে 6, 6 গুণ 36 যত হয়। নিচে আছে শুধু এক্স, তাহলে উপরে এক্স, নিচে এক্স স্কোয়ার, নিচের পাওয়ার বড় মানে প্রকৃত ভগ্নাংশ। আমার সামনে কোনো কিছু যোগ করতে হবে না, আমি শুধু এটার জন্য ভেঙে ফেললেই কি চলবে। তো এটার জন্য আমি কিভাবে ভাঙবো? এই যে সংখ্যার জন্য আমার আলাদা করে কোনো কিছু লেখার কোনো দরকার নেই। আমি এই পুরাটাকে একসাথে লিখব, অর্থাৎ 36 আর হচ্ছে 2x মাইনাস 1 প্লাস আবারও 36 3x প্লাস 5। যদি কোনো সংখ্যা থাকে নিচে তোমার, এই সংখ্যাটা কিন্তু দুইটার সাথেই লিখতে হবে, বা 3টা থাকলে 3টার সাথে লিখতে হবে। তারপর এখানে কোনো স্কোয়ার নেই, এই কারণে শুধুমাত্র এ, এখানেও কোনো স্কোয়ার নেই, শুধুমাত্র বি। আশা করি এটাও তোমাদের ক্লিয়ার। এবার এই অঙ্কটা অনেক সময় তোমাদের মনে থাকে না। আমরা যে কাজটা করি, অপ্রকৃত ভগ্নাংশগুলো যখন আমরা ভাগ করে কিন্তু আমরা শুধুমাত্র সংখ্যাটা লিখি। বিগত সালে যত কোয়েশ্চেনগুলো এসেছে এবং বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনে যত কোয়েশ্চেন এসেছে, মাত্র আমি 2টা কোয়েশ্চেন এমন পাইছি যেটার মধ্যে যে তোমার এক্স হইতে পারে। বেশিরভাগ স্টুডেন্টরা তোমরা এই ভুলটা কাজ করো যে অপ্রকৃত ভগ্নাংশ পেলে তোমরা শুধু সহগটাকে বসাও। এখানে খেয়াল করো, এখানে এক্সের মান হচ্ছে এক্স কিউব সর্বোচ্চ ঘাত, নিচে সর্বোচ্চ ঘাত হচ্ছে এক্স স্কোয়ার। আমি যদি এই এক্স কিউবকে আমি যদি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি, আমার আনসার কি এক্স আসতেছে না? অনেকে কিন্তু 1 বসাই, শুধু সহগ বসাই, শুধু কিন্তু সহগ হবে না। যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে, এগুলার ভাগ করার পর রেজাল্ট যা আসবে তাই হবে। ঠিক আছে, তাহলে এখানে যোগ করতে হবে কত এক্স। কেন যোগ করলাম? সে অপ্রকৃত ভগ্নাংশ, আমি সর্বোচ্চ মানে এক্সের মানগুলাকে ভাগ করার পর আমি শুধু এক্স অবশিষ্ট পাইলাম, এই কারণে এখানে এক্স হলো। যদি এমন হইতো, যদি এই এক্সের পরিবর্তে এখানে 2 থাকতো, 2x কিউব থাকতো, তাহলে আমার এখানে তো এই 2টাকেও রাখতে হইতো। খেয়াল করো তো, যদি এখানে 2 থাকে, আমার তো এখানে 2কে রাখতে হবে। তখন কাটাকাটি করলে আমার আনসারটা হবে 2x, তখন এখানে দিতে হবে 2x। আশা করছি এই বিষয়গুলো তোমরা করার সময় মাথায় রাখবে। অনেক সময় আমরা যখন করতে যাই, এই প্রকৃত অপ্রকৃতের বিষয়টা আমাদের মনে থাকে না, এটা একটু খেয়াল রাখবে। তারপরে এই যে এক্স স্কোয়ার মাইনাস 16, আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস 16 যে কথা, আমি কি এটাকে লিখতে পারি এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4? আমি এটা এখানে লিখে ফেলি। আমি কি এটা লিখতে পারি না যে এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4? তাইলে এখানে একবার লিখো এক্স প্লাস 4, একবার লিখো এক্স মাইনাস 4। আর যেহেতু কোনো ব্যক্তিগত স্কোয়ার নেই, একটারে লিখো এ, আরেকটারে লিখো বি। আশা করছি এই ভগ্নাংশের আমরা প্রথমে যে ধরি যে অংশটা, এইখানে তোমাদের কোনো সমস্যা নেই। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানের কিছু আংশিক ভগ্নাংশকে সমাধান করার চেষ্টা করব, এবং সমাধান করলে নিয়মটা সম্পর্কে কিন্তু তোমরা ইন টোটাল একটা ধারণা পেয়ে যাবে। এতক্ষণ আমি যে কাজটা করেছি সেটা শুধুমাত্র প্রথম লাইনের কাজ, আর আংশিক ভগ্নাংশটা যে প্রথম লাইনটা ধরে ফেলতে পারবে তার জন্য বাকিটা করা কিন্তু একদম ইজি। তাহলে এবার আমরা 2টা এক্সাম্পল নিয়ে আলোচনা করি, তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো। আমরা এখানে একটা ভগ্নাংশকে নিয়েছি, এই ভগ্নাংশটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। আংশিক ভগ্নাংশে প্রকাশ করার সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে আমি এখানে লিখে ফেলি যে ধরি এটা অবেদ। এখানে কিন্তু অবেদ চিহ্ন দিতে হবে। এখানে নিচে আছে কয়টা পদ? 3 পদ, তাহলে আমার ভগ্নাংশ লাগবে 1, তারপর হচ্ছে এই যে 2, তারপর হচ্ছে এই যে 3। নিচে ঠিক যতটা পদ থাকবে আমাদের কিন্তু ঠিক ততটা ভগ্নাংশ লিখতে হবে। এরপর আমরা উপরে একটু আগে যেভাবে করেছিলাম এ বি সি অর্থাৎ ধ্রুবকগুলোকে বসিয়ে দিব। এখানে কোনো স্কোয়ার বা ব্যক্তিগত কোনো স্কোয়ার নেই, তাহলে শুধু এ বি আর কি হবে সি। এটাকে ধরো 1 নং, এটা হলো, এই হচ্ছে আমাদের প্রথম কাজ। এরপরে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই যে তোমাদের আংশিক ভগ্নাংশের নিচের যে রাশিটা থাকবে, এই সবটা রাশি খেয়াল করো,
আংশিক ভগ্নাংশের নিচে বা হরের মধ্যে যে রাশিটা থাকবে এই সবটা রাশি দিয়ে উপরে এবং নিচে উভয়কে শুধু উপরে সবাইকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে তোমরা এখানে বাংলাতে লিখবে, আমি বাংলাটা লিখতেছি না, তোমরা বাংলাতে লিখবে যে 1 নং এর উভয় পক্ষে x-1 x-2 x-3 দ্বারা গুণ করে পাই। আমি যদি এটা দ্বারা উভয় পক্ষে গুণ করি তাহলে আমার বাম পাশে কি হবে, আমার বাম পাশে উপরে নিচে কাটাকাটি গিয়ে শুধু কি x³ থাকবে না? খেয়াল করো তো, আমি যদি এটা দিয়ে গুণ করি উপরে নিচে এটা কাটা শুধু x³ থাকে, এখানেও অবেদ। তারপর এখানে যদি আমি এর সাথে এই সবটাকে গুণ করি তাহলে x-1 x-1 কাটা গিয়ে আমার উপরে x-2 x-3 থাকবে না এর সাথে, a ইন্টু x-2 x-3 প্লাস এরপরে আমি যদি b এর সাথে এই সবটাকে গুণ করি তাহলে আমার x-2 x-2 কাটা গিয়ে x-1 আর x-3 থাকতেছে না, আর b তো আছেই, b ইন্টু x-1 x-3। আমি যদি এই তৃতীয় তোমার রাশির মধ্যে এই সবটা দিয়ে সি এর সাথে গুণ করি তাহলে দেখো নিচের x-3 আর উপরের এই যে x-3 কাটা, তাহলে c ইন্টু x-1 x-2, c ইন্টু x-1 x-2, এটা হয় কি না খেয়াল করো তো। এখন এই যে রাশিটা হইল এটাকে আমি ধরি 2 নং। এখন আমাদের যে কাজটা করতে হবে, যদি আমাদের ax প্লাস বি bx প্লাস সি ওই আকারগুলো না আসে, এখানে খেয়াল করো এখানে শুধু abc, যদি আমাদের abc থাকে তাহলে আমাদের সহগ সমীকৃত করার কোনো দরকার নেই। সহগ সমীকৃত কি আমি এর পরের অঙ্কে বিস্তারিত আলোচনা করব, এখানে জাস্ট সংক্ষেপে বলতেছি। আর যদি কোনো অঙ্কে কোনো আংশিক ভগ্নাংশে আমাদের শুধুমাত্র abc থাকে, আমাদের কি করার দরকার নেই, সহগ সমীকৃত করার দরকার নেই। আমরা শুধুমাত্র মান বসিয়ে দিলেই আমাদের আনসার চলে আসবে। আমাদের এই কাজগুলো করার উদ্দেশ্য শুধু একটা, এই উদ্দেশ্যটা হচ্ছে এ বি এবং সি এর মানটা কী করা, বের করা। এ বি আর সি এর মান আমরা বের করে এই 1 নং সমীকরণে বসে দিতে পারলেই কিন্তু আমার অঙ্ক শেষ। তাহলে আমি এখান থেকে কি বের করব, একবার এ একবার বি একবার সি বের করব, বের করে 1 নং এ বসে দিলে কিন্তু আমার অঙ্কটা শেষ। তাহলে খেয়াল করো এখানে x-2 x-3, আমি যদি x এর মান এখানে দেখো 2 3 আবার এখানে 1, আমি যদি x এর মান প্লাসের 1 বসাই, এখন আবার প্রশ্ন আসতে পারে যে প্লাসের 1 কেন বসাবে। এখানে দেখো x-1 আছে x-1 আছে, এই যে x-1 আছে, এই x-1 কে যদি আমি 0 বানিয়ে দিতে পারি, এই x-1 কে যদি আমি 0 বানিয়ে দিতে পারি তাহলে এই পুরাটা রাশি 0, এই পুরাটা পদ 0, এই পুরাটা পদ 0, শুধু আমার a থাকবে, মানে এর মান চলে আসবে। এরপরে আমি কি করব, বি কে 0 বানিয়ে দিব, তারপরে আমি সি কে 0 বানিয়ে দিব। এভাবে আমি যদি দুইটাকে 0 বানাই তাহলে তৃতীয়টার মান চলে আসবে। x-1 কে যদি আমি 0 বানাতে চাই তাহলে আমার x এর মানকে কত বসাতে হয়, 1 বসাতে হয়। আচ্ছা, এই x-2 কে যদি আমি 0 বানাতে চাই, x-2 কে যদি আমি 0 বানাতে চাই আমার x এর মান কত বসানো লাগে, 2 বসানো লাগে। আবার x-3 কে যদি আমি 0 বানাতে চাই আমার x এর মান কত বসাতে হয়, 3 বসাতে হয়। অর্থাৎ আমি এই সমীকরণের মধ্যে একবার x এর মান 1 বসাবো, একবার x এর মান 2 বসাবো, আর একবার x এর মান 3 বসাবো। তাহলে দেখো এখানে বাংলাতে আমি লিখি যে 2 নংয়ে x = 1 2 3 বসিয়ে পাই। 2 নংয়ে x = 1 2 3 বসিয়ে পাই। যখন আমরা x = 1 বসাচ্ছি তখন কি হয়, 1 কিউব, x = 1 হলে 1 কিউব = খেয়াল করো a 1 - 2 1 - 3 প্লাস, আমি যদি x এর মান 1 বসাই এটা 1 - 1 হচ্ছে না, 1 - 1 মানে কি 0 না, তাহলে 0-র সাথে যে কোনো সংখ্যাকে গুণ করলে তো 0ই হয়। তারপর দেখো তো আমি যদি এখানে 1 বসাই 1 - 1 মানে 0 না, এই 0-র সাথে এটা আর এটা গুণ করলে 0 তো হয়। বা 1 = এটা হচ্ছে আমার a ইন্টু -1 -2 তার মানে +2, বা a = হাফ। দেখো আমি কি করলাম, x এর মান যখন আমি 1 বসাচ্ছি তখন আমার a ধ্রুবকের মান বের হয়ে গেল কত, হাফ। এখন আমি যে কাজটা করব, x এর মান বসাবো 2 তারপরে 3। এখন x = কত হলে 2
হলে, এক্স ইকুয়াল টু হলে 2 কিউব। আমি কিন্তু মানগুলো বসাচ্ছি কোথায়, ওই যে এই 2 নং 2 কিউব, এটা হচ্ছে কত 2 কিউব ইকুয়াল টু এ ইন্টু, দেখো আমি যদি 2 বসাই, এখানে যদি আমি 2 বসাই 2 মাইনাস 2 ইন্টু 0 হয়ে গেল কিনা। তারপরে তোমার আমি যদি এখানে 2 বসাই, বি ইকুয়াল টু 2 মাইনাস 1 2 মাইনাস 3 প্লাস, আমি যদি এখানে 2 বসাই তাহলে 2 মাইনাস 2 0 হয়ে গেল না, সি ইন্টু 0 মানে কত 0, বা 2 কিউব মানে হচ্ছে 8 ইকুয়াল টু বি ইন্টু আমার এটা হচ্ছে কত 2 মাইনাস 3 মাইনাসের 1, বা বি ইকুয়াল টু মাইনাসের 8। খেয়াল করো আমার এর মান চলে আসছে এবং কি বি এর মান চলে আসছে। এখন আমি যে কাজটা করব, এক্স ইকুয়াল টু 1 বসানো শেষ, এক্স ইকুয়াল টু 2 বসানো শেষ, এখন আমার এক্স ইকুয়াল টু 3 বসানো বাকি। তাহলে এক্স ইকুয়াল টু 3 হলে এখানে লিখি, এক্স ইকুয়াল টু কত হলে 3 হলে 3 কিউব ইকুয়াল টু এ ইন্টু 3 মাইনাস 2, এই যে আমি যদি 3 বসাই এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এর পুরোটা মানে তো 0 হয়, এ ইন্টু 0 প্লাস, দেখো এখানে যদি আমি 3 বসাই তাহলে এটা 0 হয়ে গেল, তাহলে বি ইন্টু 0 মানে কি 0 প্লাস, আমি যদি এখানে 3 বসাই, না এটা 0 হবে না, সি ইন্টু 3 মাইনাস 1 3 মাইনাস 2, বা 27 ইকুয়াল টু সি ইন্টু 2, বা সি ইকুয়াল টু 27/2। দেখো আমি এই মানগুলা বসানোর পর আমার এ বি এবং সি এর মান কিন্তু চলে আসছে। এখন আমি কি করব, এ বি এবং সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমি এই মানগুলো এখন শুধু কি করব, এই 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমি এখানে এটা করে ফেলি, যখন তোমরা মানগুলা বসাবে তখন কিন্তু এই অবিচ্ছিন্নটা থাকবে না। আচ্ছা অবিচ্ছিন্নটা তোমরা কখন দিবে, অবিচ্ছিন্নটা শুধুমাত্র ধরে দিয়ে প্রথম লাইনে দিবে, আর দ্বিতীয় লাইনে যখন উভয় পক্ষে এত গুণ করে পাই শুধু ওই লাইনে, এই দুইটা লাইনে অবিচ্ছিন্ন হবে, আর বাকি সকল জায়গাতে কি হবে সমান সমান হবে। ভুলবশত যদি কোনো সময় এখানে অবিচ্ছিন্ন নাও পড়ে তাও তেমন মেজর কোনো প্রবলেম নেই, তবে অবিচ্ছিন্ন দেওয়াটা সবচেয়ে উত্তম। এখন এ বি সি এর মান আমি কোথায় বসাবো, 1 নং সমীকরণে বসাবো। বাম পক্ষ তো ঠিকই আছে, তাহলে ডান পক্ষে কী হবে দেখো, এক্স মাইনাস 1 এর মান হচ্ছে আমার কত হাফ, আমি যদি এখানে হাফ বসাই এটা হয় না, প্লাস বি এর মান হচ্ছে আমার কত মাইনাসের 8/x মাইনাস 2, সি এর মান হচ্ছে আমার কত 27/2, আর হচ্ছে এখানে কত x মাইনাস 3। এটাকে আমি পরবর্তী লাইনে এভাবে লিখতে পারি যে 2 ইন্টু x মাইনাস 1 মাইনাস 8 ইন্টু x মাইনাস 2 প্লাস 2 ইন্টু x মাইনাস 3, আর হচ্ছে কত 27। এইটাই হচ্ছে আনসার। দেখো আমি যদি সম্পূর্ণ অঙ্কটাকে আরেকবার রিপিট করি, আংশিক ভগ্নাংশ করার সময় আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ধরি দিয়ে এটাকে ধরতে হবে এবিসি আকারে। তারপরে যে কাজটা করতে হবে, আমাদের বাম পক্ষের হরে যা থাকবে এই হরটা দিয়ে উভয় পক্ষে গুণ করতে হবে। এরপরে যে কাজটা হবে, যদি তোমাদের অঙ্কে শুধুমাত্র এ বি সি থাকে, অর্থাৎ এ এক্স প্লাস বি বি এক্স প্লাস সি এমন যদি কোনো কিছু না থাকে, তাহলে শুধুমাত্র এই যে চলকগুলা দেখতেছো এই চলকের সাথে কি বসালে এটার মান 0 হয়, ওইগুলা বসালেই কিন্তু আমাদের ক্রমান্বয়ে এ বি সি এর মান বের হয়ে যাবে। এই মানগুলা পরে এই প্রশ্নে বসালেই আমার আনসার কিন্তু চলে আসবে। কিন্তু এই অঙ্কগুলো করতে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। সমস্যাটা তোমাদের হয় সহগ সমীকৃতের মধ্যে। আমরা এখন সহগ সমীকৃতের একটা অঙ্ক করি। এই যে আমাদের অঙ্কটা, এই অঙ্কটাকে আমরা ধরি, এই যে এখানে হবে অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন কি হবে, নিচে a প্লাস 1 আছে এটা বসাও, এখানে হবে a স্কোয়ার প্লাস 1, দুইটা বসানো আমার শেষ। এখানে হবে a, এখানে ব্যক্তিগত স্কোয়ারের কারণে হবে কত bx প্লাস c, এটা আমরা একটু আগে আলোচনা করেছি। এটাকে ধরো কত নং 1। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1 এর উভয় পক্ষে আমরা এই যে এই হরটাকে দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কি হইতেছে বা, তোমরা বাংলাতে লিখবে 1 এর উভয় পক্ষে কি a প্লাস 1 a স্কোয়ার প্লাস 1 দিয়ে গুণ করে পাই। তাহলে এটা যখন গুণ করবে বামে শুধুমাত্র 2a থাকবে অবেদ, ডানে কি হবে a প্লাস 1 কাটা গেলে a ইন্টু a স্কোয়ার প্লাস 1 হবে প্লাস
এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান কাটা যাবে, তাহলে এখানে তো বি এক্স প্লাস সি আগের থেকেই আছে, আর এখানে হবে কি এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান। দেখো এটা হইলো আমরা যখন একটু আগের অঙ্কটাতে করেছিলাম সেখানে আমাদের শুধু এ বি ছিল, কিন্তু এখানে বি এর সাথে কত, সরি এটা এক্স হবে না, কারণ আমার অঙ্কটার চলক হচ্ছে এ, তাহলে এখানে দিতে হবে কত এ, এখানেও দিতে হবে কত এই যে এ। এখন আমরা আগের অঙ্কে যে কাজটা করেছি, আমরা এ এর মান বসানোর মাধ্যমে কিন্তু অঙ্কটাকে শেষ করে ফেলেছি, কিন্তু এখানে খেয়াল করো এই এ প্লাস ওয়ান এর জায়গাতে এর মান যদি আমি মাইনাসের ওয়ানকে বসাই, আমার বি এবং সি বাদ পড়তেছে, কিন্তু বি আর সি বাদ পড়লে তো আমি এর মান পাচ্ছি, তাহলে এই বি আর সি এর মান তো আমি এইভাবে পাবো না, তাহলে এই অঙ্কটাকে আমার সহগ সমীকৃত করতে হবে। আর সহগ সমীকৃত যদি করতে হয় এখানে আমার আরেকটু কাজ করতে হবে, এটাকে ভেঙে সরল আকারে রূপান্তর করতে হবে। তাহলে এটাকে আমি একটু ভেঙে ফেলি, বা 2a ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ ওকে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি এ প্লাস সি এ প্লাস সি। দেখো আমি এটাকে কিন্তু ভেঙে ফেললাম। এখন এটাকে ধরো তুমি 2, এটাকে ধরো 3, 1 2 3 এগুলো আমি জাস্ট আমার সুবিধার জন্য এখানে ধরে নিলাম। এখন তোমরা যে কাজটা করবে, যে কোনো একটার মান তো এখানে মান বসিয়ে অবশ্যই বের করতে হবে। এ প্লাস ওয়ানকে বাদ দিতে হলে এর মান হতে হবে কত, মাইনাসের ওয়ান। তাহলে তুমি লিখবা 2 নং এ ইকুয়াল টু মাইনাসের ওয়ান বসিয়ে পাই, তাহলে আমি কত পাচ্ছি মাইনাসের 2 ইকুয়াল টু এ ইন্টু মাইনাসের ওয়ান স্কোয়ার মানে 1 প্লাস 1, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে আমার এখানে এটা যদি 0 হয় তাহলে সম্পূর্ণ মান হচ্ছে 0, এখানে লেখা যায় বা মাইনাসের 2 ইকুয়াল টু 2a বা এ ইকুয়াল টু কত মাইনাসের 1 থাকে। দেখো আমরা কিন্তু এই মানটা বসানোর মাধ্যমে এ এর মান বের করে নিছি। এ এর মান যখন আমরা বের করলাম আমাদের কিন্তু আরও দুইটা চলক এখানে রয়ে গেল, বি এবং সি। এখন এই বি আর সি এর মান আমরা কিন্তু শুধু মান বসিয়ে কিন্তু বের করতে পারবো না, আর এই কারণেই আমার এটাকে করতে হবে কি সহগ সমীকৃত। আমি এই অংশটাকে মুছে দিই, এর মানটাকে আমি এখানে লিখে রাখি, এর মান হচ্ছে আমার মাইনাসের 1। এখন আমি যে কাজটা করব, 3 নং এ চলকটাকে এ, দেখো এখানে শুধু এ আছে, শুধু এ স্কোয়ার আছে, তাহলে আমি এখানে লিখব যে এ স্কোয়ার এ এর কি করে পাই, সহগ সমীকৃত করে পাই। প্রথমে আমি এ স্কোয়ারের সহগ সমীকৃত করি। সহগ সমীকৃত মানে কি? সহগ সমীকৃত মানে হচ্ছে তুমি যখন এ স্কোয়ারের সহগ সমীকৃত করবে তখন শুধুমাত্র তোমার এ স্কোয়ারের এই পাশেরটা, অর্থাৎ এ স্কোয়ারের সাথে যেটা আছে সেটাকে নিতে হবে। আমাদের বাম পাশে এ স্কোয়ারের সাথে তো কোনো কিছু নেই, কোনো কিছু নেই মানে কত, 0। এখন আবার প্রশ্ন আসতে পারে 0 কীভাবে? দেখো তো আমি 0 ইন্টু এ স্কোয়ার দেওয়া যে কথা, না দেওয়া কি এক কথা না? অর্থাৎ এ স্কোয়ারের সহগ কত হচ্ছে আমার 0 হচ্ছে না। তাহলে বাম পাশে যেহেতু এ স্কোয়ারের সহগ নেই মানে আমি এখানে লিখব কত, 0 ইকুয়াল টু আমার ডান পাশে এ স্কোয়ারের সহগ কত, এ, তাহলে হবে এ। আরেকটা আছে এই যে এ স্কোয়ারের সহগ কত, বি, তাহলে এখানে হবে কত, বি। বা এ এর মান আমরা ওই যে কত বের করছিলাম, মাইনাসের 1। এটা যদি মাইনাসের 1 বসাও এই পাশে চলে আসলে বি এর মান কি প্লাসের 1 হয়ে যাচ্ছে না? বি এর মান তো আমার প্লাসের 1ই হয়ে যাচ্ছে। দেখো আমার এর মান চলে আসলো, বি এর মান কি চলে আসলো। এই হলো আমি এ স্কোয়ারের সহগ সমীকৃত করছি। এখন আমি এ এর সহগ সমীকৃত যদি করি, নিচে জায়গা নেই আমি এই পাশে লিখে ফেলতেছি। এ এর সহগ যখন আমরা সমীকৃত করব তখন খেয়াল করো কোনগুলো আমরা নিব। এই যে এ এর সাথে এখানে আছে 2, এখানে আছে বি, এখানে আছে কত, সি। তাইলে আমার বাম পাশে থাকবে কত, আমার বাম পাশে থাকবে হচ্ছে 2, ডান পাশে থাকবে আমার বি প্লাস সি, এটা থাকতেছে। বা বি এর মান আমি পাইছিলাম কত, 1, তাহলে 2 মাইনাস 1 ইকুয়াল টু কত হবে, সি হবে। বা সি ইকুয়াল টু কত হয়, আমার 1 হয়। দেখো তো বুঝতে পারছো কিনা? অর্থাৎ সহগ সমীকৃত মানে হচ্ছে কোনো একটা সমীকরণের বামে এবং ডানে যেই চলকের সহগ তুমি সমীকৃত করবে ওই চলকের পাশের সবটা অংশকে শুধু লিখতে হবে, ওই চলকটা বাদে। আমি এখানে এ স্কোয়ারের সহগের সময় শুধু বি লিখেছি,
আর কত এ লিখছি। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী পর্বে চেষ্টা করব এমন আরও 2-1টা অঙ্ক দেওয়ার, যাতে তোমরা আরও বিস্তারিতভাবে বুঝতে পারো। তাহলে এ বি এবং সি এর মান তো আমার বের করা শেষ। আমার মেইন উদ্দেশ্য কী ছিল? এই যে এ বি সি এর মান বের করা। যেহেতু আমি এ বি সি এর মান বের করে ফেলছি, এখন আমি জাস্ট এই মানগুলাকে এখানে বসাই ফেললেই কিন্তু আমার অঙ্ক শেষ। তাহলে আমি এখানে আর এটা লিখতেছি না, এখানে করে ফেলি। আর তোমরা যখন মানটাকে বসাবে তখন কিন্তু আর এই অবেদ চিহ্ন থাকবে না, তখন এটা হবে কি সমান চিহ্ন। এখন মানটাকে যদি আমি এখানে বসাই, a + 1 - 1 প্লাস এখানে হবে a² + 1 ba + c, b এর মান 1, c এর মান 1, তাহলে a + 1। দেখো তো বুঝতে পারছো কি না? এই যে আমার a + 1 চলে আসলো, আর এই a + 1 এটাই হচ্ছে আমার এই অঙ্কের কি আনসার। এখন প্রশ্ন আসতে পারে যে আমাদের অঙ্কটা হইল নাকি হইল না, এটা বোঝার কোনো উপায় আছে কিনা? যে কোনো আংশিক ভগ্নাংশ করার পর তোমার অঙ্কটা ইনস্ট্যান্ট হয়েছে নাকি হয়েছে না তোমরা একটু টেস্ট করতে পারো। কিভাবে? আমি যদি এই দুইটাকে যোগ করি, আমার আনসারটা যদি এটা আসে তাহলে কিন্তু আমার অঙ্ক হয়েছে। যদি আমার আনসারটা এটা না আসে তাহলে কিন্তু আমার অঙ্ক হয় নাই। আমি একটু এটাকে যোগ করে দেখি, অঙ্ক কিন্তু আমার এখানে শেষ। এই যে এটা কিন্তু আনসার, তোমরা কিন্তু এখানে কনফিউশন লাগাইবা না, এটা হলো আনসার। আমি এখন জাস্ট এটাকে একটু টেস্ট করতে চাই আমার অঙ্কটা হলো নাকি হয় নাই। এটাকে টেস্ট করতে হলে এটাকে ভগ্নাংশে যোগ করো, a + 1 a² + 1, এটা দিয়ে এটাকে ভাগ করলে মাইনাসের a² মাইনাসের 1 থাকে, আর প্লাসের এটা কাটা গেলে a + 1 হোল স্কোয়ার থাকে, a + 1 হোল স্কোয়ার থাকে, ইকুয়াল টু a² - 1 প্লাস a² প্লাস 2a + 1 এটা থাকে, আর নিচে হয় a + 1 a² + 1। এখানে দেখো 1 1 কাটা, এটা তো মাইনাসের a² কাটা, তাহলে আমার উপরে শুধুমাত্র থাকে 2a, নিচে থাকে a + 1 ইন্টু a² + 1। এই যে এইটা আর এই যে এটা, দেখো ঠিক আছে কিনা? অর্থাৎ আমরা যে এখন অঙ্কটা করলাম, আমাদের অঙ্কে কোনো ভুল হয় নাই। ঠিক এইভাবে তোমাদের হাতে যদি সময় থাকে, তোমরা একটু কাজ করে তোমরা কিন্তু পরীক্ষার হলে শিওর হয়ে যেতে পারো তোমার অঙ্কটা হয়েছে নাকি হয়েছে না। আমি কিন্তু আবারও বলতেছি, অঙ্ক এখানে শেষ। এটা হলো রাফ, তোমার ব্যক্তিগত অংশ, এটা অবশ্যই তুমি খাতায় করবে না। এটা তুমি প্রশ্নে বা কোনো একটা রাফের মধ্যে করে জাস্ট শিওর হয়ে বা যে আমার অঙ্কটা হলো কিনা। তাহলে এই ছিল আমাদের আংশিক ভগ্নাংশ নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করছি তোমাদের আংশিক ভগ্নাংশ বুঝতে মোটামুটি তোমরা বুঝতে পারছো। এখন তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, যেগুলো বোর্ডে আসছে বা বিভিন্ন স্কুলে আসছে ওই অঙ্কগুলো নিয়ে প্র্যাকটিস করবে। তোমাদের বইয়ে মাত্র 5টা অঙ্ক আছে, শুধু এগুলো করলে কিন্তু হবে না, এক্সট্রা অনেক ম্যাথ নিয়ে প্র্যাকটিস করতে হবে। আর যদি কোনো অঙ্কে বুঝতে সমস্যা থাকে তাহলে তোমরা এখানে কমেন্টে জানাতে পারো, আমি ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তীতে আরও বিভিন্ন টাইপের আংশিক ভগ্নাংশ, যদিও টাইপার বেশি একটা নেই, এগুলাই শুধু একটু বিভিন্ন মডিফাই রূপ নিয়ে তোমাদেরকে ক্লাস দেওয়ার। তাহলে আজকে আল্লাহ হাফেজ।